আজকে তোমার একটা রিয়াল গান হনাই, হ্যাঁ মন খারাপ করো না, হ্যাঁ রাগ করলা, রাগ করো না, রাগ করো না। শোনো কি কই, সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছি রাত জাগি না, এখন তোমার জন্যে আমার কোনো সময় নেই, এখন আমি ভালোবাসি শুধু আমাকে, এখন আমি ভালোবাসি শুধু আমাকে। বুঝছো? আজকের গান হইনি কি রাগ করলা? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যাঞ্জেল লিদাস ব্লগ। ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ, জরুরি ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলেও সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। আপনারা বেশিরভাগ ভিডিওই টেনে টেনে দেখার চেষ্টা করেন, যার কারণে আসল ঘটনা কি সেটাই আপনারা অনেকেই জানতে পারেন না। বিশেষ করে নতুন যে ভিউয়ার্সরা আছেন তারা জানেন না, বোঝেন না, হুটহাট করে একটা কমেন্ট করে বসেন। আর ওইসব যেই মানে আত্মাফাত্তা ভিউয়ার্স যারা আছে, মানে যাদের খুব তাড়াহুড়ো, যে মানে 30-35 মিনিটের ভিডিও 5-7 মিনিটে দেখে শেষ করে ফেলবে, আগামাথা কিচ্ছুই বুঝবে না, সম্পূর্ণ ঘটনা জানবে না, আগের ইতিহাস জানবে না, শুনবে না, হুটহাট বর্তমান পরিস্থিতি দেখে মানে আবেগ আপ্লুত হইয়া একটা কমেন্ট করে বসবো। ওইসব সুশীল, অসচেতন, অবিবেচক ভিউয়ার্সদেরকে অনুরোধ করব, যদি সম্পূর্ণ কথা মনোযোগ সহকারে না টেনে শুনতে পারেন, আমার পুরনো ইতিহাসগুলো জানার আগ্রহ থাকে, আমার পুরনো ভিডিও দেখে নেবেন, তারপরে সুশীল শাস্তে আসবেন। কারো পক্ষে ওকালতি করতে আসেন, উকিল বললাম। এছাড়া না জেনে না বুঝে কোনো কিছু হুটহাট মন্তব্য করে নিজেকে সুশীল হিসেবে দাবি করলে আপনাকে দালাল, চামচা ছাড়া সাইকো মানে কামলা মানে আরো কিছু, ঠিক আছে? আমি এইসব ভিউয়ার্সদেরকে পরে একটা ভিডিওতে ইচ্ছা মতো ধুলাই করব, কিছু সাইকো মার্কা দালাল চামচাদেরকে উচিত শিক্ষা দিব। আজকে যদি এইসব মানে দালাল চামচাদেরকে, সাইকো ভিউয়ার্সদেরকে, অসচেতন অবিবেচক ভিউয়ার্সদেরকে নিয়ে কথা বলতে চাই, তাহলে আজকেও ওই মা নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনুরকে তার গলাবাজি চাপাবাজির জবাব দিতে পারবো না। সে গত পরশুদিন তার 25 মিনিটের ভিডিওতে যেই গলাবাজি চাপাবাজি গুলো করে গেছে, আমার গত ভিডিওতে তার সব প্রশ্নের জবাব দিতে পারি নাই, বা তার সব গলাবাজির চাপাবাজির জন্য তাকে রামধোলাই করতে পারি নাই। এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটাতে আসতেছি, তার আগে একটু আমার শুভাকাঙ্ক্ষীদেরকে, আমার ভিউয়ার্সদেরকে একটু বিনোদন না দিলে কি হয়? কোনছেন দেখি, বিনোদন না দিলে কি রাগ করবা? এখানে আমার মুরব্বীও অনেকে আছেন, বেয়াদবি হয়ে যাবে, রাগ করবেন? রাগ করেন না, বলেন বিসমিল্লাহ, আসেন শুরু করি। আর আমি যে মাঝে মধ্যে একটু ইয়ে করার জন্য, বিনোদন দেওয়ার জন্য মাঝে মধ্যে গান গাই, বা একটু আমার আসামিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, তাদেরকে একটু তাদের মনের মধ্যে ভালোবাসা দেওয়ার জন্য, তাদের আফসোস বাড়িয়ে দেওয়ার জন্য, যে তাদের উদ্দেশ্যে একটু একটু গান গাই, এগুলো তো কি রাগ করছেন? আচ্ছা, তাদের কিছু দালাল চামচারা এটাকে রিয়াল ভেবে আমাকে অনেক খোঁচাখুচি করে। যেমন গতকালকের ভিডিওতে ওই বৈশাখী ঝড় হয়ে ভেঙো নাই মন প্রিয়তমা, তোমার জন্য আজও এই বুকে ভালোবাসা জমা গান গাইছি বলে, ও মায়া মায়া গো, তারা মনে আছে হাসই হাসা হাসই বুঝি আমি ওই পরকীয়ার রানী সাগিনুরের প্রেমে হাবুডুবু খেয়ালতাছি, আমি মানে তারে হারাইয়া সত্যি দিশাহারা হয়ে গেছি গা। এত বোকাও মানুষ হয়? তাদেরকে না দেখলে আমি বুঝতেই পারতাম না, আমার বিশ্বাসই হইতো না। তো পরকীয়ার রানী সাগিনুর এবং তার দালাল চামচারা, তোমরা কই? তোমরা আসো। গতকালকের গানটা এটা ছিল ফেক, তোমাদের মনের মধ্যে আফসোস লাগানোর লাগিয়া। তো এখন মানে তোমার গান শোনাই তো, গতকালকে তোমার লগে যে ঠাট্টা মাস্করা করছি, এর লাগে কি রাগ করলা? না, রাগ করে না, ঠিক আছে?
রাগ না করলে কও বিসমিল্লাহ, কও সুবহানাল্লাহ। আজকে তোমার একটা রিয়াল গান নাই, হ্যাঁ? মন খারাপ করো না, হ্যাঁ? রাগ করলা? রাগ করো না, রাগ করো না। শোনো কি কই। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছি রাত জাগি না। এখন তোমার জন্যে আমার কোনো সময় নেই, এখন আমি ভালোবাসি শুধু আমাকে। এখন আমি ভালোবাসি শুধু আমাকে। বুঝছো? আজকের গান হইনি কি রাগ করলা? রাগ করে না, রাগ করলেও কোনো লাভ হইতো না। আমার ভালোবাসা এত হস্তা না, ঠিক আছে? যে একবার যাকে মানে আমি আমার জীবন থেকে সরিয়ে দিই, তাকে আমি দ্বিতীয়বার আর ভালোবাসা দেই না। এটা তো একটু একটু লালচ লাগাই, আফসোস লাগাই। যেটা ওই মা নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনুর আর তার 14 গোষ্ঠী হারে হারে টের পাইছিল যে কিবরিয়া পরকীয়া রানী সাগিনুরকে ছেড়ে দিছে। পরে তাদের 14 গোষ্ঠী কিভাবে আমার হাতে পায়ে ধরে, মানে তুমি আরেকটা বিয়া করো কিবরিয়া প্রয়োজনে, তবুও তার কামলার মতন তোমার ঘরে রাখো। এটা আমার এই ঘরে বসে, এই যে আমি যেখানে বসে আছি এখানেই দরজা, এইখানে দাঁড়িয়ে তার কুটি কাকা বা ছোট কাকা, বুঝছো, এখন বর্তমানে যেটা ভ্যান গাড়ি চালায়, আগে আমাদের গাজীপুরে নাকি কোন গার্মেন্টস এর দারোয়ান ছিল, তাকে নিয়ে ওই পরকীয়া রানী সাগিনুরের মা কালিনুর বেগম এবং ডাইনি মাগিনুর আসছিল আমার বাড়িতে। পরকীয়া রানী সাগিনুরের চুরি এবং পরকীয়ার সব ঘটনা মানে জানাজানির পরে তাকে যখন আর রাখবো না, তখন আমাকে তোষামত করতে আমার হাতে পায়ে ধরতে আসছিল। তখন এইখানে দাঁড়িয়ে তার কুটি কাকা ওই হোসেন নাকি, সে আমাকে বলতেছিল, বাবা প্রয়োজনে তুমি আরেকটা বিয়া করো, তবুও তুমি শেষবারের মতো, কাকা আমি তো তোমার কাছে জীবনে কিচ্ছু চাই নাই, যে এই কথাটা রাখো। আর যদি জীবনে এই ডাইনির বাচ্চা বা এই দুশ্চরিত্রা এই পরকীয়া রানী সাগিনুর কোনো ভুল করে, তখন খালি কইও যে কাকা আন্নের বাস্তি এটা জীবনও ঠিক হইতো না, এটার চরিত্র কোনোদিন এটা কুত্তার লেঙ্গুর জীবনে সুযোগ হইতো না। কোনো একটা প্রশ্ন করতাম না, লগে লগে আমার বাস্তিরে লয়ে যায়। আমি বলছিলাম যে এটা থুয়ে গেলে হয় তারে আমি মানে এখনো পর্যন্ত তো কোনো কিছু করি নাই, হয় নিজেরা নিজে শেষ করে দিব, নাহলে তারে শেষ করে দিব। এখন কোনটা করবেন বলেন? এইরকম বউ নিয়ে থাকার চাইতে সারা জীবন একা থাকবো। পৃথিবীতে যদি কোনো নারী না থাকে, প্রয়োজনে সারা জীবন সিঙ্গেল থাকবো, তবুও আমি এইরকম দুশ্চরিত্রা রাতের রানী নিয়ে সংসার করব না 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 না। এই কথা শুনে তার মাথা গরম হয়ে গেছে, কি করব, কি উত্তর দিব, কি কইব বুঝা পায় না। আচ্ছা বাবা তুমি একটু চিন্তা করো, আমি দোকানতে আই একটু। আপনি কই যান? মানে বাইরে যেতেছে। আমি দোকানতে একটু মানে পান খাই। আমি বললাম পান ঘরে আছে, আমার আম্মার কাছে আছে, আপনি এখানে পান খান, আমি দিতেছি। বলতেছে বাবা একটা সিগারেটও খাইয়াম। তো আমার মা তো আর সিগারেট খায় না, আর আমি সিগারেট খাইলেও তো আমার প্যাকেট থেকে বের করে বলতে পারি না আমার মায়ের সামনে যে নেন একটা সিগারেট খান। তো ওই মানে পরকীয়া রানী সাগিনুরের ছোট কাকা সিগারেটের নাম করে যে দোকানে গেছে, আর পিছন ফিরে আসে নেই। যে এখানে থাকলে তাদেরকে তাদের ভাতিজিকে নিয়েই যাইতে হবে, সে ওইখান দিয়েই চম্পট, মানে সে 40 হয়ে গেছে, 80 বলে 40 হয়ে গেছে। কামটা কি ঠিক করছে? কোনছেন দেখি, আমি কিন্তু মাইন্ড করছি, ঠিক আছে? তো এইভাবে 10 মিনিট যায়, 20 মিনিট যায়, 30 মিনিট যায়, তোর কুটি কাকা হোসেন ব্যানগাড়িওয়ালা তো আর আসে না। তারপর ডাইনি মাগিনুর এবং কালিনুর বেগম বলতেছে, এখন তারা পুরুষ মানুষ ছাড়া হয়ে গেছে, বলতেছে আমার দেওরটা কই গেল, একটু খুঁজে লই, হ্যাঁ যে দোহানো গেছে, হ্যাঁ তো আর আইলো না। এই যে কালিনুর বেগম দোকানে তার দেবরে খুঁজতে গেছে, সেও আর ফিরে আসে নাই। ও মায়া মায়া গো, কি সার্কেস! মানে ডাইনি মাগিনুর ফালায়া আর সাগিনুর যাতে না নিউন লাগে, তারা একলা একলা নিজেরা নিজেরা দেওয়ার ভাবি মানে একলগে মানে বাবির ছায়ার মধ্যে তার লঙ্গি গিট্টু দা তারা দেওয়ার ভাবি আমার বাড়িতে ফলাইছে, ঠিক আছে? তো এইখানে ডাইনি মাগিনুর একা হয়ে গেছিল, ঠিক আছে? যে এখন ডাইনি মাগিনুরকে বলতেছি তোমার বোন তুমি নিয়ে যাও ডাইনি, এখানে এই পরকের রানী সাগিনুরের কোনো জায়গা নাই, তোমরা যেহেতু এসেছই তাহলে নিয়ে যাও। সে কোনোভাবেই নিবে না, তোমাকেই এইখানে রাখতে হবে। ও
কালিনুর বেগম যাওয়ার আগে ওই যে একই কথা, বাবা তুমি আমার মায়ের ডারে মানে খেদায়ও না, এটা বল কই যাচ্ছে বাবা, এই সেই, যে একটা সুযোগ দেও, শেষ সুযোগ দেও, তুমি প্রয়োজন আরেকটা বিয়ে হরো, তার একটা হতিন এনে দাও, তারা তোমার বাড়ির কামলা দাসী বান্দি বানায় রাখো, তাও বাবা এটা কইরো না। তো এইরকম দুশ্চরিত্রা রাতের রানীকে সেদিন আমি রাখিনি, কারণ সবকিছুর পরেও এইরকম মানে এত মানে এর আগে পরে তাকে কত সুযোগ, কত ওয়ার্নিং, কত বোঝানো হয়েছে, কারণ ততদিনে ওই পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনরের সব আমার কাছে ফাঁস হয়ে গেছিল। তার চরিত্র কেমন রানী মাগিনুর নিজে আমার কাছে প্রকাশ করছে, এবং আরো কিছু তথ্য তার গ্রাম থেকে মানে তার প্রতিবেশীদের কাছ থেকে পাইছি। আর মানে ইয়ে এই দেশি কুত্তার বোন রানী মাগিনুরের ননদ দাঁতের বাগান আমার সাথে কি করে গেছে, কতটা মানে ধোঁকাবাজি, ছলনা বা প্রতারণা আমার সাথে করছে, এগুলোতে তো আমি অতিষ্ঠ, ঠিক আছে, বা হয়ে গেছিলাম। তো সতর্ক সেখান থেকেই আমি পরকের রানী সাগিনরকে করছি যে তারা যেরকম চরিত্রের, তুমি কখনোই তাদের মতো ক্যারেক্টারের হওয়ার চেষ্টাও করবে না, মাথায় চিন্তাও আনবে না। সেইখানে সে যখন তার বোনের বাড়িতে গিয়ে ওই বর্তমান যে কামলা জামাই, রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা, তার সাথে সে ফষ্টি নষ্টিতে লিপ্ত হয়, পরকিয়া করে, খাটকা পায়, আর এগুলো সে আমার ঘরে টাকা চুরি করতে এসে ধরা খেয়ে মুখ ফুটে স্বীকার করে, এরপরেও আমি তাকে একটা চর দিলাম না, থাপ্পড় দিলাম না, যে অনেক আমার মানে রাত 12টার পরে 1টার পরে মানে বাংলাদেশের টেলিভিশনগুলোতে তো নতুন কোনো অনুষ্ঠান হইতো না, ঠিক আছে। আমার কিন্তু অনেক আগে থাকতে মোটামুটি রাত্র 2টা 3টা পর্যন্ত সজাগ থাকার একটা অভ্যাস ছিল, ঠিক আছে। এটা মোবাইল টিপতে গিয়ে হোক, ফেসবুক চালাইতে, এটা সেটা করতে গিয়ে, তো মোবাইল টিপি বন্ধ হয়ে গেলে রাতের বেলায় আমি অনেক সময় যে সিরিয়ালটা দেখতাম বা যেই টেলিভিশনে যে অনুষ্ঠানটা দেখতাম, সনি 8-এ বাংলা যে ক্রাইম পেট্রোলটা হইতো, সেই অনুষ্ঠানটা একটু বেশি দেখতাম। আদালত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত অনেক সময় শুধু এই ক্রাইম পেট্রোল একটার পর একটা হইতো, ওইগুলোই দেখতাম। তো তখন শুধু একটাই ইয়ে করতাম, যে এইসব খুন খারাপি, হত্যা, এসব ক্রাইম করার চাইতে, ক্রাইম করে তো কেউ ছাড় পায় না, ধরা পড়েই যায় দিন শেষে। তো কি দরকার ছিল স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে বনিবনা হচ্ছে না, সহজ সমাধান, একজন আরেকজনকে ছেড়ে দাও, দুজন মানে আলাদা রাস্তার পথিক হয়ে যাও। মারামারি কাটাকাটি এগুলো কোনো সমাধান না। সামান্য একটু রাগের বশে, জিদের বর্ষে মানে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়, সন্তানরা এতিম হয়ে যায়। দেখা যায় মা পরকিয়া করছে, বাবা সেটার প্রতিশোধ নিতে গিয়ে মাকে শেষ করে ফেলছে, পরকিয়া প্রেমিককে শেষ করে ফেলছে, তাকে পুলিশে ধরছে, মাঝখান থেকে সন্তানটা ইতিম হয়ে গেছে, তার তো কোনো দোষ ছিল না। এখন সে মাকেও হারাইলো, বাবাকেও হারাইলো, বাবা হবে ফাঁসির আসামি, মা তো মারাই গেল। অনেক সময় দেখা যায় বাবাকে মেরে ফেলে, মা হয় আসামি। তো এইরকম কখনো যাতে মানে আমি সোজা কথা যে নিজে যে কি জানে নিজে সতর্ক হই, অন্যদেরকে সতর্ক করি, এটাই ছিল ক্রাইম পেট্রোলের মূল উদ্দেশ্য, ঠিক আছে। যে অপরাধকে কখনোই সাপোর্ট করতো না, কিন্তু কিছু অপরাধী এই পরকের রানী সাগিনরের মতন দুশ্চরিত্র রাতের রানীরা অপরাধ দেখে মানে সে কিভাবে আরো নিখুঁত ভাবে অপরাধ করা যায় যাতে সে না ধরা পড়ে, সেই চেষ্টা করছিল। কিন্তু এই যে আমি সবসময় যাতে অপরাধ থেকে সবসময় বেঁচে থাকা যায়, যে হিংসা থেকে দূরে থাকা যায়, এইসব বা মারামারি কাটাকাটি থেকে, সোজা কথা প্রতিশোধ পরায়ণ হয়ে কখনো কারোর জন্য সেটা ভালো হয় না। তো আমি তাকে নীরবে, যে তুমি যেহেতু এরকম একটা ভুল করেই ফেলছো, এত অপরাধ মানে এত তোমাকে মানে নিষেধাজ্ঞা বা বোঝানোর পরেও তুমি এরকমটা করেই ফেলছো, তো কুত্তাল্লের যেহেতু সোজা হয় না, এই কুত্তি নিয়ে আমি সংসার করতে পারবো না, না না, তুমি তোমার রাস্তা মাপো। তো তাকে তার বাড়ির কেউ এই যে নিবে না, এ করবে না। এই কালিনুর বেগম এখানে আসার আগে বলে, তুমি তোমার বউরে কি করবা, ওই শয়তানরে, ওই মাগিরে তুমি করো, এটার পানি ফেলায় মারবা না গাড়ির তলে ধাক্কা ফেলায় মারে লাগবে, তুমি তোমারটা তুমি বুঝবা, তোমার বউ তুমি বুঝবা। ও মায়া মায়া গো, কি ঠেহাটা ঠেকছি আমি, একবার চিন্তা করছুন। তো বহুত ইয়ে টিয়ে তারা, ও ততদিনে র্যাব, মঞ্জুর সাহেব, র্যাব, পুলিশ, এটা সেটা তারা ধরে যাচ্ছে, হাইকোর্ট জজকোর্ট গেছে গা, দোষ করছে পরকীয়ার রানী সাগিনর, এখানে আমি তাকে ছেড়ে দিব কেন, এটার জন্য তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারের আমাকে মানে বল প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে, আইনের ভয় ভীতি দেখিয়ে, জেল ভাস এটা সেটা জেল জরিমানার ভয় দেখিয়ে
এই রাতের রানীকে নিয়ে সংসার করার জন্য চাপ দেওয়ার একটা বৃথা চেষ্টা তারা করছিল। তো তখনই ওই র্যাব অফিসার মঞ্জুরের সাথে কথা হয়েছে। মঞ্জুরে বলছি, ভাই কয় বছরের জেল দিবা তুমি? আমাকে যদি 14 বছরের জেল বা যাবজ্জীবন জেলও দাও, 14 বছরের জায়গায় যতদিন বাঁচবো ততদিনও যদি জেল হয়, আমি সেইটা খাটতে রাজি আছি। এরপরেও যদি আরো কিছু থাকে মৃত্যুদণ্ড, সেইটা খাটতেও আমি রাজি আছি। তবুও না, এই ধরনের দুশ্চরিত্র রাতের রানী নিয়ে আমি সংসার করব না, বুঝছুন? এরপরে দিশা মিশা না পেয়ে পরে আমি বলছিলাম যে তাকে, সে তার মা বাপ যদি নিতে নাই আসে, আমি আমার থানায় খবর দিয়ে আমি আমার এলাকার মানুষজন এখনো কাউকে জানাই নাই, তখন সামাজিকভাবে তাকে কিভাবে বিদায় করা যায়, তাকে সোজা কথা আমার ঘর থেকে বের করে দিব, তারপরে গিয়ে সাক্ষী প্রমাণ রেখে বের করে দিব, তারপরে সে কি করবে না করবে এটা আমার জানার বিষয় না, দেখার বিষয় না। তখনই ওই র্যাব অফিসার মঞ্জুর তার মা বাবা ভাই বোন তাদেরকে চাপ দিয়ে বা বুঝিয়ে সুঝিয়ে যে আপনারা যান সেখানে, বর্মিতে যান, সেখানে গিয়ে কিবরিয়ার সাথে বসে বা পারিবারিকভাবে সামাজিকভাবে বসে একটা ফয়সালা করে আসেন। সে পাঠাইছিল, কিন্তু পাঠাইয়াও ওই যে মানে শেষ হইয়াও হইল না শেষ, তারা লেজ গুটিয়ে পালাইছিল। আর এখন মানে তাকে আমি তখন মানে একদম নীরবে যাইতে দিতে চাইছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যে ডাইনি মাগিনুরের অত্যাচারে আমার এখানে মেম্বারকে উপস্থিত করতে হয়েছিল। কারণ ডাইনি মাগিনুর সাগিনুরকে নিয়ে কোনোভাবেই যাবে না, আর হচ্ছে তার মা আর চাচা পালাইছে, ঠিক আছে? এখন আমি এই বউ রাখবই না, যেহেতু করছি। এখন কি করা যায়, ডাইনি মাগিনুরের সাথে জগড়াঝাটি জর্গা। তখন র্যাব অফিসার বললো, ভাই আপনার এলাকায় কি কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ নাই যাদেরকে সাক্ষী রেখে? ডাইনি মাগিনুরে বলছিলাম যখনই ডিভোর্স দিয়ে দিব সে যেন নিয়ে যায়। বলতেছে ডিভোর্স দিলে তার বোনেরা নিত না 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 না। আমি কেরা ভাই তোমার মানে না পারতেছি গিলতে, না পারতেছি ফালাইতে, এরকম একটা পরিস্থিতি। তো তখন ওই র্যাব অফিসার বলছে, ভাই আপনার এলাকা আপনার এগুলা কিচ্ছু লাগবে না ভাই, আজকে ডিভোর্স দিয়ে না, আজকে খেলে আপনি আফত বিদায় না। মানে র্যাব অফিসার তাদের পক্ষে একটু মানে সাপোর্ট করতে এসে, তাদের পক্ষে ওকালতি করতে এসে বেচারা ফাইসা গেছিল। বেচারা একটা ভদ্রলোক ছিল, যতটুকু আমার সাথে কথাবার্তা হয়েছে শেষ পর্যন্ত বুঝতে পারলাম যে উনি একজন ভদ্রলোক ছিল। উনি বলছে, ভাই আপনি আজকে তাহলে ডিভোর্স না দিয়ে আজকে একটা সামাজিক ভাবে রেখা মানে সাক্ষী প্রমাণ রেখা আপনি আজকে মানে ডিভোর্স ছাড়াই এই পরকের রানী সাগিনুরে মানে ডাইনি মাগিনুরের হাতে দিয়ে দেন, এরপরে আপনারা যৌথভাবে পারিবারিক ভাবে একটা কইরেন বাইনাবালা এই সেই এরকম। তখন বাধ্য হয়ে মেম্বার ডেকে আনছিলাম, বা পাড়া প্রতিবেশী দু একজন মানুষ জানাজানি হয়ে গেছে, তারা আসছে। না হলে পরকের রানী সাগিনুর আমার ঘরে থেকে কি করছে না করছে আমার সমাজেরও একটা কাকপক্ষীয় টের পাইছিল না। শুধুমাত্র আমার মা ভাই ভাবি তারা সারা মানে এই বিষয়টা আর কেউ জানাজানি ছিল না। আমার নানির বাড়ির কোনো মানুষদের কাছেও এই বিষয়গুলো শেয়ার করি না, চাইছিলাম না যে পরকের রানী সাগিনুরের এই কলঙ্কের কথা কখনো কেউ জানুক, ঠিক আছে? এত নীরব ভাবে এত চুপচাপ ভাবে তাকে বিদায় দিয়ে দিতে চাইছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে বিষয়টা কত সুন্দর সমাধান হইতো না। কিন্তু না, এই পাটক্ষেতের রানী ইবলিশের নারীরা পরকীয়া পরিবারের সদস্যরা, তাদের তো ইজ্জত বলে কিছু নাই, তারা তো ল্যাংটা পরিবারের সদস্য। সেই জন্য ওই যে তারা মানে পাতলা পায়খানা ছাড়া মানে সবার শরীরে ছিড়াই দিচ্ছে, ঠিক আছে? তো শেষ পর্যন্ত মেম্বার এসে আমাকে একটু পরামর্শ দিয়ে বলছে, কিবরিয়া এই ভুল ভুলেও করা যাবে না, এই সেই যদি ডিভোর্স দাও তাইলেই বউরে অন্য হাতে পাঠাইও, যদি ডিভোর্স দিতে পারো, আর যদি না দিতে পারো বউ হাতছাড়া করো না। ওইখানে নিয়ে গিয়ে ভুলভাল কান পড়া এটা সেটা দিয়া তোমার বিরুদ্ধে নারী নির্যাতন, যৌতুক, এইটা সেটা নানান হয়রানিমূলক মামলা দিব, তখন তো তুমি একা ফাঁসবা না, তোমার 14 গোষ্ঠী শুদ্ধা তাদের বিরুদ্ধে দিব, এই সেই। তো আমি বলছি যা খুশি তাই করো, আজকে ডিভোর্স হবে আজকেই করবো। এখন তো ডিভোর্স পরকের ডাইনি মাগিনোর মানে না। তারপর শেষ পর্যন্ত ওই আবার অভিযানের কথাবার্তায় ভিডিও করে একটুখানি করে মানে চাইছিলাম বিদায় দিয়ে দিতে। এই ভিডিও করে রাখলেও প্রমাণ রাখলেও ডাইনি মাগিনোর তার বর্ণিত না, কত্তানি বড় অমানুষ, কত্তানি বড় ডাইনি পিসাচিনি, একবার চিন্তা হইটা দেখুন। শেষ পর্যন্ত ওই ভিডিওটাও করে রাখতাম সিনেমা ভিডিও, ঘরের ভিতরে যেগুলো হয়েছে এইগুলো আমার কিছু আত্মীয় স্বজন মানে পাড়া প্রতিবেশী যারা আছে একটু হালকা পাতলা ভিডিও করছিল। আর ওই যে মেম্বারের কথায়
তখন পরকের রানী সাকিনুরকে আমার ঘরেই রাখছি, যে বলছে তার ভাইরা আসবে। রানী মাগিনুর বলছে আমি এখন আমার বোনকে নিয়ে যেতে পারবো না, আমার দুইটা ভাই বিদেশ থাকে, আমার বাপ আসে নাই। তো আজকে আমার মা পলায় গেছে, আমার কাকা পলায় গেছে, তো তা করে আবার লই আমো, আমার বাপের লই আমো, আমার ভাইগুলা 1-2 মাসের মধ্যে বিদেশতে আয়া পড়বো। মানে একটা সামনের মাসে আইবো, আরেকটারে কইয়া পাইতো। তারা আইলে সব আত্মীয় স্বজন একলগে বইয়া পরে আমরা ফয়সালা করেন। এতদিন পর্যন্ত তারা স্বামী স্ত্রী সংসার করতে থাকুক। এর মধ্যে যদি তাগর ভালোবাসা জন্ম নেয়, কিবরিয়া যদি ইয়ে পরকের রানী সাগিনের মাফ করে দেয়, তাইলে তো আর দরকারই নাই। তখন আমাকে শুধু আমার আত্মীয় স্বজন মেম্বার বলছে একদম চুপ থাকো, তুমি আর মুরব্বী গরুর উপরে দেখ কোনো কথা কইবে না, তুমি প্রয়োজনে মানে একদম মানে বউর সাথে মেলামেশা করো বা না করো, খিস খায় পড়ে থাকবা, তার বাইগুলা বিদেশ যাওয়ার আগ পর্যন্ত এই পর্যন্ত মানে ধৈর্য ধরে থাকো। তো আমি থাকতেছিলাম। এর পরেও এই পরকীয়া রানী সাগিনা আমার ফোন চুরি করে সে তার নাগর নামক যে পরকীয়া প্রেমিক, ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা, তার সাথে পুষ্টি নষ্টি করতে ফোন করে। আমি মোবাইল তালা মেরে রেখে যাই। মোবাইলের লাস্ট কল কত মিনিট কত সেকেন্ড, মোবাইলের মানে সে কিভাবে ধরা গেছে, মানে অল কল, সেটা তো মানে সে তো কল করে সেটা ডিলিট করে দেয়, যে কারোর সাথে সে কল করে নাই, ইয়ে করে নাই। মানে তার হাতে ওই যে ইয়ে যে মোবাইলটা ধরা পড়ছিল আমার সেই ভাইরাল ভিডিওতে, যে মরিয়মের মায়ের নিজের মুখ থেকে শুনুন সে কি অপরাধ করছে, ওই ভিডিওর মধ্যে একটা মোবাইল দেখেছিলাম, ছোট বাটন মোবাইল। সেই মোবাইলটা তো আর আমার প্রয়োজন নেই, সেই মোবাইলটা আমি আমার ওয়ার্ডরোবের ড্রয়ারে তালা মেরে রেখে গেছিলাম। সেই তালা ভেঙে তালা নষ্ট করে সেই মোবাইল দিয়ে ইয়ে করছে। তো আমি সেই মোবাইলের মিস কল, মানে ইনকামিং কল কয় মিনিট, আউটগোয়িং কল কত মিনিট এবং অল কলস মিলে কত মিনিট, এগুলো নোট করে রাখছিলাম। কিন্তু সে ডায়াল করে যে কয়েক সেকেন্ড কথা বলছে ডিলিট করে দিছে, নাম্বার নাই, সেই ইয়ে নাই। সে তারপর তার কাছে কল আসছে, সেই ইনকামিং কল ডিলিট করে দিছে, কিন্তু অল কল যে ডিউরেশন, এটা তো ডিলিট করার কোনো উপায় নাই, এটা তো মোবাইলে থেকেই যাবে। এই যে মাঝখানে কয়েক মিনিট তার সাথে তার পরকীয়া প্রেমিকের কথা হয়েছে, এইটা সে ইয়ে করতে পারে না। তখন সে আবার স্বীকার করতে পারতেছে, হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম, পরে আমার ব্যাক করছে, পরে কতক্ষণ কথা হয়েছে, পরেই আমি তাকে জিজ্ঞেস করছিলাম কি কথা হয়েছে, পরে বলতেছে আমি তাকে জিজ্ঞেস করছি সে আমাকে বিয়ে করবে কি করবে না, তো সে বলে আমাকে সে নিবে না, তার এখন নেওয়ার সামর্থ্য নাই, তার এখন চাল চুলো নাই, কোথায় নিয়ে রাখবে এরকম কোনো অবস্থা নাই, সে নিজেই থাকে এক এক সময় এক এক জায়গায় এক এক দিকে। তো সেই রোহিঙ্গার বাচ্চা, সেই লম্পট পরকীয়ার রাজাকে নিয়ে এখন যখন সে গর্ব করে বলে যে মানে তার স্বামী নামক এই পালিত ছেলে তার কাছে অনেক সম্মানিত, অনেক শ্রদ্ধার পাত্র, মানে কি বলবো, স্বামীকে সে আল্লাহর পরেই স্থান দিছে, এইরকম একটা অবস্থা। তখন এটা মানে রাগ করব না, মানে কি করব, মানে এই রাগ আমি কিভাবে নিবারণ করব, একটু কোয়েন চেন দেখি। আর এরপরও তো আমি তাকে ছেড়ে দেওয়ার পরে আমি প্রায় 1.5 থেকে 2.5 বছর পরে রিদার আম্মুকে বিয়ে করছি, ঠিক আছে। ততদিনের মধ্যে কি তারা পারতো না, এই ফকিন্নির বাচ্চা রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা, যেহেতু তার মানে প্রেমিকা মানে ছাড় পেয়ে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে, তার জন্য স্বামীর ঘর থেকে লাথি খেয়ে বের হয়ে গেছে, তো সেখানে সে ফেলে রাখছে কেন, কেন ফেলে রাখছে? পরকীয়া রানী সাগিনার তো এটা তার গত পরশু দিনের ভিডিওতে বলছি যে তার পরিবারের সদস্যদের কাছ থেকেও সে অনেক লাঞ্ছিত অপমানিত হচ্ছিল, মানে কথা কি হচ্ছিল, মাঝখানে কিস্তিওয়ালার সাথে আবার ধরা খাইছে। এগুলো গোবর টুকানের সাথে আমার কল রেকর্ডের মধ্যে আপনারা হয়তো বা শুনছেন, মানে অনেক কেলেঙ্কারি আবার করছে। তো রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা তো এইরকম একটা বুটকি হাতে সাকিনো কেমনি এমনি বিয়ে করবে না, সেই তো আসছিল ফাও খাওয়ার নেশায়, যে বিবাহিত মহিলাদের সাথে প্রীতি করলে রিস্ক একটু কম থাকে, যে মানে তার গলায় ঝুলে পড়বে না এটা সেটা, কিন্তু সে বুঝতে পারে নাই যে সে মানে কোথায় এসে পড়ছিল, যে কিবরিয়া একটু জিনিস খায় না, ঠিক আছে। মানে আমি একদম ইয়েটা খাবো, কিন্তু আমার খাওয়াটা যদি কেউ খেয়ে ফেলে ওই খাবারটাও আমি মুখে দেই না,
সেটা যে কোনো খাবার হোক, চা বিস্কুট, মানে চা কিছুই হোক না কেন, আমি কখনো এটু খাই না, ঠিক আছে। তো ওই রোহিঙ্গার বাচ্চা এটু খেয়ে অভ্যাস, ভাবছিল যে এটু খাইলে কেউ কিছু বলবে না, এ করবে না, কিন্তু আমার এটু খাবার যে তাকে খাইতে বাধ্য করবো এটা সে বুঝতে পারে নাই। কিন্তু শেষ পর্যন্ত সে সাথে সাথে খায় নাই কেন, ওই যে সে ততদিন পর্যন্ত অপেক্ষা করছে যতদিন পর্যন্ত এই পরকীয়া রানী সাগিনুরের কোনো ইনকাম সোর্স ছিল না। সে ইউটিউবে নিজেকে অসহায় একটা ডিভোর্সি নারী, স্বামী দ্বারা পরিত্যক্তা, স্বামী দ্বারা নির্যাতিতা, এরকম সেজে মানুষের সিম্পেথি অর্জন করে যতদিন পর্যন্ত নিজে চ্যানেল থেকে মানে মনিটাইজেশন পাচ্ছিল না বা মনিটাইজেশন আদায় করে টাকা পয়সা আয় রুজি করলো, মাসে মাসে ভালো একটা অ্যামাউন্টের টাকা আয় রুজি করা শুরু করলো। এই খবর পেয়ে, এই জিনিস তথ্য প্রমাণ পেয়ে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়া রাজা এই মা নামের কলঙ্কিনী, নারী নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনুরকে বিয়ে করছে। আর এই সাগিনুর এখন আসে গলাবাজি চাপাবাজি করতে যে তাকে কি কেউ পরকীয়ার রাজার সাথে একদম হাতে নাতে চাক্ষুষ মানে ফষ্টি নষ্টি করতে দেখছে। আমি এখানে একটা স্ক্রিনশট দিব যে এইভাবে, এই যে একটা মহিলা এখানে আছে, যে কিছুদিন মানে রিসেন্টলি আমি কালকে মনে হয় ভিডিওটা দেখছি, যে চাঁদপুরে প্রবাসীর স্ত্রীর সাথে যুবকের সম্পর্ক এলাকাবাসীর হাতে আটক, ঠিক আছে। বেড়া থাকবো উর্ফে বেড়ি থাকবো নিচে না, তাগর মধ্যে কত ভালোবাসা, বেড়ি উপরে বেড়া নিচে, আর বেড়ি বেড়ারে মনে হয় মানে মানুষের ধুলাই থেকে বাঁচার জন্য সে উপরে, যে মহিলাদেরকে মারার সময় মানুষ একটু দয়া মায়া রেখা মারে, এই জন্য যে আমার নাগরকে, আমার জানু পাখিটাকে মাইরুন না গো, সে আমাকে আদর করতে সে ফাইসে গেছে মানকার চিপায়, তো মহিলাটা উপরে উঠে মানে একদম বিবস্ত্র অবস্থায় এই সেই, তো মানুষ এলাকাবাসী তাদের উপরে চাদর টাদর গাথা টাথা দিয়ে ঢেকে দিছে, যে তাদের লজ্জা শরম না থাকতে পারে কিন্তু মানুষের আছে। তো এইরকম ভাবে, এইরকম পরিস্থিতিতে চাক্ষুষ চোখের সামনে আমি পরকীয়া রানী সাগিনুরকে এবং পরকীয়ার রাজাকে দেখছি কিনা। তো এইরকম পরিস্থিতিতে যদি দেখতাম, আমি যতই ধৈর্যশীল, যতই নিজেকে সংযত রাখার চেষ্টা করি না কেন, এইরকম পরিস্থিতিতে মানে কেউ কোনো স্বামী কোনো স্ত্রীকে পাইলে তাকে আস্ত রাখতো। তুই দুনিয়াতে এখনো আলো বাতাসের মুখ দেখতে পারতি না? তোর ওই পালিত ছেলে, ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা এ হইতো। এটা তো তুই নিজে আমার ঘরে চুরি করে, যে তোর ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজাকে প্রতিষ্ঠিত করতে হবে, তাকে কি বলবো সামান্য 20,000 টাকা মানে সে তোর কাছে চাইছে, তো তুই সেখানে আমার কাছ থেকে তুই 60,000 টাকা চুরি করছিলি, ঠিক আছে। মানে তোর বোনের কাছে পরকের ডাইনি মাগিনের কাছে তুই 20,000 টাকা ধার চাইছিস, মানে এটা সেটা। এখন স্বামীর কাছে তো আর চাইতে পারতেছিলি না, তাই স্বামীর ঘর থেকে পুরো টাকাটাই মানে আমার ঘরে সেদিন যত টাকা ছিল এই টাকাটাই সে মেরে দিতে চাইছিল বা চুরি করে ফেলছিল। 50,000 টাকা ছিল, যে আমার ঢাকা ওয়াসায় এক জায়গায় চাকরির জন্য কথাবার্তা চলতেছিল, যে আমি অলরেডি 2 লক্ষ টাকা সেখানে জমা দিয়ে দিয়েছি, 1 লক্ষ টাকা আবার চাইছে। আমি বলছি যে আপাতত ঈদের মধ্যে 1 লক্ষ দিতে পারবো না, 50,000 টাকা দাম দিব না ইয়ে করে। তো এই 50,000 টাকা ব্যাংকে রেখে দিলে ঈদের মধ্যে, ঈদের পরের দিনই আমি দিতে পারবো না, সেই জন্য ঘরে রাখছি, মানে ব্যাংক থেকে উঠাইতে পারবো না। আর মানি ব্যাগে 8-10,000 টাকা ছিল, তো সে মানি ব্যাগ, টাকা, মানে শারিকার স্বর্ণের চেইন, তাকে দেয়া স্বর্ণের জিনিস, এইগুলো সব একত্রিত করে চুরি করে একটা নাটক সাজাইছে, আমার ঘরের মধ্যে চোর ঢুকছে। কত বড় মানুষ! তো এইটা এর চেয়ে বড় চাক্ষুষ প্রমাণ আর কি হইতে পারে? হ্যাঁ, এই চুরিটা করতে গিয়েই তো তুই যে পরকীয়ার রানী এই জিনিসটা ফাঁস হয়েছে। এছাড়া তো আমি জানতাম না তুই কি কারণে ভিক্সল খাইছিলি, কি হয়েছে না হয়েছে, তো মানে তোর মানে এমন চাল চলন গতিবিধি এরকম হয়েছিল কেন, ঠিক আছে। যে আমার ঘরে থাকার জন্য তুই ভিক্সল খাইছিলি না, সোজা কথা রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা তোকে রিভিউজ করছিল বলে তুই ভিক্সল খাইছিলি, এটা আমার অজানা ছিল, ঠিক আছে। সেই চুরির মধ্যে ধরা পড়েই তুই সবকিছু নিজের মুখে স্বীকার করছিস। আমি বলছিলাম যে তুমি যদি এখন মানে যখন ধরা পড়ছে কি হয়েছে, যে বাসায় পুলিশ আসবে, তদন্ত করবে, পুলিশ এসে মানে আমার মাকে জিজ্ঞেস করবে, আমার ভাইকে জিজ্ঞেস করবে, আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকে জিজ্ঞেস করবে, তুমিও সন্দেহের বাইরে না। তো ক্রাইম পেট্রোল দেখতাম এই সেই, তো সেইখান থেকেই ঠিক আছে
তো তাকে যখন জিজ্ঞেস করছি, তার হার্টবিট টেস্ট করতে গেছিলাম, যে এই কথাগুলো, এই ভয় ভিত্তিগুলো তাকে দেখাইতে গেলে তার ভিতরে কিরকম করে, এই হার্টবিট চেক করতে গিয়ে তার বুকের মধ্যেই, তার ডানোর মধ্যে, মিল্ক বিটা ফ্যাক্টরির মধ্যে মোবাইল পেয়ে গেছি। এইবার চান্দ সে যায় কোথায়, মানে ধরাটা সে স্বীকার করতে বাধ্য হয়েছে কোন জায়গায়। আমি যখন তার হার্টবিট স্বাভাবিক না অস্বাভাবিক এই জিনিসটা টেস্ট করতে গেছিলাম, তখনই চান্দ ধরা খেয়ে গেছে যে তার সাথে ঝগড়াঝাটি বা সে বিক্সল খাওয়ার, মানে মোটামুটি অনেকদিন পর্যন্ত আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন হতো না। তার দিকে ফিরে তাকানোর মতো, ফিরে ছ্যাপ ফালানোর মতন রুচি ছিল না। সেই জন্য সে নিজে মিল্ক বিটা ফ্যাক্টরিটাকে একটা সেফ, মানে সিন্দুক হিসাবে ধরে নিয়ে সে ওই সিন্দুকের মধ্যে তার মোবাইলটা লুকিয়ে রাখতো। তখনই তার মোবাইলটা, যে আমার হার্টবিট চেক করতে গিয়ে তার মোবাইলটা আমার হাতে চলে আসে। তখন সে স্বীকার করতে বাধ্য হয় যে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়া রাজার সাথে তার একটা ইটিস সম্পর্ক চলতেছে। বুঝছুন ভিউয়ার্স, পুরোনো দিনের কথা বলতে বলতেই ভিডিওটা এত লম্বা হয়ে গেল, এত বড় হয়ে গেল। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও পরকীয়া রানী সাগিনোর তার পরশু দিনের ভিডিওতে যে গলাবাজি চাপাবাজি মূলক কথাবার্তাগুলো বলে গেছে, সেইগুলোর কোনো জবাব দিতে পারলাম না। তো তাকে, মানে এই ঘটনার পরে কি হয়েছে না হয়েছে এর জবাবটাও দিব, আর মানে ইচ্ছা মতো ধুলাইও করবো। তো আজকে এখান থেকে যাই, যাওয়ার আগে পরকীয়া রানী সাগিনোরকে এই যে বলে যায়, সে যেই চ্যালেঞ্জটা করছে যে কারো যদি আমার মৃত মা বাবাকে টেনে নিয়ে আসছে, আমার মৃত মা বাবার কসম দিয়ে বা নাম নিয়ে আমি যদি মানে বলতে পারি বা কেউ বলতে পারে যে তাদের দুইজনকে হাতে নাতে কেউ ধরছে, তাহলে সে যেন বলে। আচ্ছা, এই যে আমি যে ছবিটা একটু আগে দেখাইলাম চাঁদপুরের ঘটনা বলে, তো ওই রকম হাতে নাতেই ধরতে হবে কেন? এইটা হচ্ছে আমার কথা। এছাড়া যে তার মায়ের কল রেকর্ড, তার বোনের কল রেকর্ড, তার নিজের স্বীকারোক্তি, এইগুলো কোথায় যাবে? হ্যাঁ, সে বলে যে এইগুলো নাটক, অতীতের মতো। ঠিক আছে, আচ্ছা তার এটা যদি নাটক হইতো, সে কি আইনের আশ্রয় নিতে পারতো না আমার কাছ থেকে যাওয়ার পরে? এতদিন পর্যন্ত আমি ভিডিও ফাঁস করার আগ পর্যন্ত, বা ভিডিও মানে ফাঁস করে দেওয়ার পরেও সাইবার ক্রাইমে মামলা করছিল, আমার বিরুদ্ধে সে অ্যাকশন নিতে পারতো না? তো সাইবার ক্রাইমে মামলা করেও আমার বিরুদ্ধে মামলা সে তুলে নিছে কেন, অভিযোগ তুলে নিছিল কেন? কারণ সে জানে সে নিজে দোষী, তার পিঠে চামড়া থাকবে না, এই জন্য। তো সে কত বড় একটা ধূর্ত, মানে রাতের রানী হইলে, একটা কথা আছে না যে কোরআনের কথা, আমার কথা না তো, ঠিক আছে? এই জন্য মানে কি বলবো, এই কথা তো আপনারা বিশ্বাস করবেন যে শয়তানের চাইতেও নারীদের ছলনা ভয়ঙ্কর। সূরা নিসার সম্ভবত মানে 70-72 নম্বর আয়াতের মধ্যেই থাকবে, ঠিক আছে? মানে 69, 70, 71, 72, 73 এইরকম যে কোনো একটা আয়াত বা আয়াত যাই থাকুক, মানে সূরা নিসার এমন একটা আয়াত আছে যে শয়তানের ধোঁকা, নারীর ছলনা শয়তানের ধোঁকার চাইতেও বেশি ভয়ঙ্কর। তো এই ছলনার আশ্রয়টা এই পাটক্ষেতের রানী ইবলিসের রানী, মানে পরকীয়ার রানী সাগিনোর নিছে। আর আপনাদের মতন কিছু গর্ধব গন্ড মূর্খ, কিছু দালাল চামচা সাইকুরা কোনো কিছু না জেনে না বুঝে সুশীল সেজে কিছু কমেন্ট করেন যে আপনি আপনার ইয়ে করেন। আচ্ছা, ওইগুলো পরে কথা বলবো। তো পরকীয়ার রানী সাগিনোরকে আমি বলে যাই যে আমি চাক্ষুষ প্রমাণটা দিয়ে গেলাম, এইবার তুই তোর মা বাপ এগুলোর প্রতি তোর কোনো ইয়ে নেই। আল্লাহ কোরআন নিয়ে তুই মিথ্যা কথা বলছিস, তোকে কোরআন নিয়ে পর্যন্ত আমি ভুল করে তোকে ওয়াদা করাইছিলাম যে কোরআন ছুঁয়ে শপথ করো, জীবনে কোনোদিন আমি ছাড়া তোমার এই শরীরটা আর কেউ স্পর্শ করতে পারবে না। এরপরেও যেহেতু সে পরকীয়া করছে, এই রাতের রানীকে আমি আর কিভাবে বিশ্বাস করব? সে তার সন্তানের মাথা ছুঁয়েও ওয়াদা করতে পারবে, কসম কাটতে পারবে, মিথ্যা কথা বলতে পারবে, অস্বাভাবিক কিছু না। এরপরেও বলবো, আমার মেয়ে সারিকা, বা সে এখন বর্তমানে যাকে মরিয়ম নাম দিয়েছে, তার মাথা বাদ দিয়ে, তার কসম বাদ দিয়ে, তাকে স্পর্শ করা ছাড়া, তার যে পালিত ছেলে রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা পরিচয় দিয়ে যে সন্তানটা হয়েছে, ওইটার মাথা ছুঁয়ে সে যদি কোনো ওয়াদা করে বা তার যদি সাহস থাকে, আমি দেখতে চাই সে আরো কতটা নিচে নামতে পারে, আরো কতটা জঘন্য নিকৃষ্ট সে হইতে পারে, যে এই পরিচয়টা সে যেন দিয়ে যায়। সে তার ছোট সন্তান মান্নাত নাকি মান্নু, তার মাথায় একদম ভিডিওর সামনে, ক্যামেরার সামনে এসে একটা কিছু বলুক যে আমি মানে পরকীয়া করি নাই, সে পরকীয়া করে নাই, এই ইয়েটা সে বলে যায় যে তাকে কেউ চাক্ষুষ ভাবে ধরে নাই, যে ওইটা চাক্ষুষ ধরা হয় না।
মিথ্যাবাদীর বাচ্চা, চিটারের বাচ্চা, শয়তানের বাচ্চা। আমি জানি না আমার আজকের এই ভিডিওটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনে কি রোল ব্রেক করবে কি করবে না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা রোস্টিং চ্যানেল চালান এটা সেটা, আমার এই ভিডিওটা একটু সেভ করে স্ক্রিনশট করে বা ডাউনলোড করে রেখে দিন। সেভ করে রেখে দিলে যদি আমার কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে যায় আপনাদের চ্যানেল থেকে, আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিলে হয়তো আপনাদেরকে দিবে না, যে আপনারা আপনাদের চ্যানেল থেকে আমার এই তথ্যগুলো মানে সব ভিউয়ার্সদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তো যেহেতু আজকের ভিডিওতে পরকের রানী সাগিনুরের গলাবাজি চাপাবাজির জবাব দিতে পারলাম না, তো পরবর্তী কোনো একটা ভিডিওতে তার আরো যুক্তি খণ্ডন করার চেষ্টা করব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকলো, যদি আমার কথাগুলো বা আমার পরবর্তী ইতিহাসগুলো জানার ইচ্ছা থেকে, আমার কথা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।